ক্রীড়া ক্ষেত্রে কত ছেলে মেয়ে যারা আগামী দিনে স্পোর্টস পার্সন হতে পারতো, তারা শুধুমাত্র রাজ্য সরকারের সহযোগিতার অভাব, রাজনৈতিক সদিচ্ছার অভাবের জন্য তাদেরকে ক্রীড়ার মতন একটা স্পোর্টসের মতন একটা ফিল্ড, তাদেরকে সেই স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে। আমি কাউকে দেখছি টেবিল টেনিস তারকা, তাকে ত্রিপুরা যেতে হচ্ছে টেবিল টেনিস খেলার জন্য। হকি খেলতে গেলে উড়িষ্যা যেতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কি সেটা হচ্ছে? কারণ ইনফ্রাস্ট্রাকচারের অভাব ছিল। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ক্রীড়া দপ্তরে তো ছেড়ে দিন, ক্রীড়ার মাঠেও ছেড়ে দিন, ওনাকে দেখা যেত শুধুমাত্র বিনোদন জগতে। তিনি সেখানে বিভিন্নভাবে বিনোদন জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং যারা স্পোর্টস পার্সনরা যখন খোঁজ করতেন তাদেরকে পেতেন না। এবং তাকে একমাত্র খেলার ময়দানে দেখা গেছিল একবারই, যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যখন মেসিকে জোর জবরদস্তি বলপূর্বক আলিঙ্গন করছে, জোর জবরদস্তি তাকে টাচ করছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি। এইটুকু এক্সক্লুসিভলি আপনাদের বলতে চাই ভিউয়ার্সদের, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি এই ক্রিকেটে, বিশেষ করে আমাদের ফুটবলের যে ঐতিহ্যশালী ক্লাবগুলো আছে সেখানে যাতে স্পন্সরশিপের অভাব না হয়, যাতে তারা খেলতে পারে, তার জন্য তিনি নিজে উদ্যোগ নিচ্ছেন। ডায়মন্ড যেখানে অস্বচ্ছ কাজ করেছে, বিভিন্ন অভিযোগ, গুড়ি অভিযোগ আসছে। আমি কয়েক ঘন্টাও হয়নি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, এর মধ্যে আমি ক্রীড়া দপ্তরে আমার কাছে অন্তত 7-8টা শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে অভিযোগপত্র দায়ের হয়ে গেছে, আমার কাছে এসছে। সেগুলো নিশ্চয়ই তদন্ত হবে। সালটা 1996, ভেন্যু লর্ডস। রাহুল দ্রাবিড় টেস্ট অভিষেক ঘটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথম ইনিংসে ডেবিউ টেস্টে 95 রান। রাহুল দ্রাবিড়ের সেই ইনিংসটা দেখার পর জাতীয় নির্বাচকরা মনে করেছিলেন এই ছেলেটা ওয়ানডে ক্রিকেটও খেলে দেবে। সাফল্য আসছিল না, কিন্তু যখন কেরিয়ার শেষ করলেন রাহুল দ্রাবিড়, তখন টেস্টের পাশাপাশি একদিনের ক্রিকেটেও 10,000-এর বেশি রান। আমার পাশে যিনি বসে আছেন তিনি রাহুল দ্রাবিড় নন, তিনি পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু তাকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমি এই কারণে তুলনা করলাম, ভদ্রলোক অঙ্কোলজিস্ট, তিনি এবার থেকে ক্রীড়া বিভাগ সামলাবেন। ক্যান্সারের ডক্টর, এমন একটা বিষয় নিয়ে আপনি গবেষণা করেন, কাজ করেন, মারণ রোগ, ক্রীড়াক্ষেত্রেও মারণ রোগ, কিভাবে এই ক্যান্সারটা সামলাবেন আপনি? দেখুন, ক্রীড়া ক্ষেত্রে যে পরিস্থিতি হয়ে গেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, মানে আমরা যেহেতু আমি যুব মোর্চার দায়িত্বে ছিলাম, তো যুব রাজনীতি করার সুযোগ ছিল, এবং সেটা আমি সিনসিয়ারিটির সাথে পালন করার জন্য সচেষ্ট হয়েছি। দল আমাকে সেই দায়িত্ব দিয়েছিলেন, সেই সুযোগ দিয়েছিল। দলের প্রতি আমি ডেফিনেটলি আমার বিশেষ করে সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য। কিন্তু যুব রাজনীতি করার সময় যেটা দেখলাম, আমাদের সব থেকে পশ্চিমবঙ্গে এত বঞ্চিত, প্রতারিত, এবং আমাদের ছেলে মেয়েদের ওপর যে অত্যাচার চলেছে আমাদের যুব সমাজের ওপর, সেটা ক্ষেত্রে সর্বক্ষেত্রে, সেই শিক্ষাক্ষেত্র বলুন, স্বাস্থ্যক্ষেত্র বলুন, এবং ক্রীড়া ক্ষেত্রে কত ছেলে মেয়ে যারা আগামী দিনে স্পোর্টস পার্সন হতে পারতো, তারা শুধুমাত্র রাজ্য সরকারের সহযোগিতার অভাব, রাজনৈতিক সদিচ্ছার অভাবের জন্য তাদেরকে ক্রীড়ার মতন একটা স্পোর্টসের মতন একটা ফিল্ড, তাদেরকে সেই স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। আর অনেকের ক্ষেত্রে তারা স্বপ্ন যদি বাস্তবে রূপায়িত করার জন্য সচেষ্ট হয়েছে, তো তাদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে যেতে হয়েছে ট্রেনিং এর জন্য। সেই রাজ্যকে তারা রিপ্রেজেন্ট করছে। আমাদের এখানে আমার খুবই কাছে একজন ফুটবলার আমার সঙ্গে দেখা করেছেন, আমার দায়িত্ব পালন হওয়ার পর আমার দপ্তরে এসেছিলেন। তো তিনি সন্তোষ ট্রফি খেলতে উত্তরপ্রদেশে চলে যাচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গে সুযোগ পাচ্ছেন না। তেমনি কাউকে দেখছি টেবিল টেনিস তারকা, তাকে ত্রিপুরা যেতে হচ্ছে টেবিল টেনিস খেলার জন্য। হকি খেলতে গেলে উড়িষ্যা যেতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে কি সেটা হচ্ছে? কারণ ইনফ্রাস্ট্রাকচারের অভাব ছিল। বিভিন্ন যে ফেসিলিটিস দরকার, তার সাথে সাথে স্পোর্টস পার্সনদের যে বিভিন্নভাবে সহায়তা দিতে হয় সরকারকে, তাদের যেই যে চ্যালেঞ্জিং যে কেরিয়ারে, বিশেষ করে স্ট্রাগলের সময়টা, যতক্ষণ না তারা অ্যাকমপ্লিশ করছেন, যতক্ষণ না মেজর চ্যাম্পিয়নশিপ আসছে, তো সেই সময় সরকারের দিক থেকে কোনো সাপোর্ট আসেনি। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ক্রীড়া দপ্তরে তো ছেড়ে দিন, ক্রীড়ার মাঠেও ছেড়ে দিন, ওনাকে দেখা যেত শুধুমাত্র বিনোদন জগতে। তিনি সেখানে বিভিন্নভাবে বিনোদন জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এবং যারা স্পোর্টস পার্সনরা যখন খোঁজ করতেন তাদেরকে পেতেন না। এবং তাকে একমাত্র খেলার ময়দানে দেখা গেছিল একবারই, যুব ভারতী ক্রীড়াঙ্গনে,
যখন মেসিকে জোর জবরদস্তি বলপূর্বক আলিঙ্গন করছে, জোর জবরদস্তি তাকে টাচ করছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি, তো এইসব করতে দেখেছি। এবং সেদিন আমাদের নাক কাটা গেছিল বাঙালিদের। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেই যে মেসি কাণ্ডে তার যে ইনভলভমেন্ট, এর পাশাপাশি আরেকটা বিষয় উঠে আসে, সেই সময় যে পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন যারা এফওপিটা ফলো করেননি, তাদের বিরুদ্ধেও কি আপনাদের রাজ্য সরকার কোনো বড় ধরনের স্টেপ নেবে? কারণ ব্রিচ অফ কন্ট্রাক্ট তো ওখানেও হয়েছে। শুধু ক্রীড়ামন্ত্রী না তো, পুলিশ প্রশাসন যে নৈরাজ্য অরাজকতা চলেছে, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ইমিডিয়েটলি তার দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে তার দায়িত্ব তিনি ফেল করেছেন। ওখানে পুলিশ ব্যর্থ ছিলেন, তার ব্যর্থতা তিনি কখনো স্বীকার করেনি, দায়ভার অন্যদের উপর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন। এবং তার ফলে কি হয়েছে, বিচার তো আসেনি, এবং বাংলার যে নাম কলুষিত হয়েছিল, কালিমা লিপ্ত হয়েছিল সেই দিন, সেটা কিন্তু আমাদের সত্যি বাঙালিদের, আমাদের যাদের সবার আমি বলবো যে আমাদের সকলের সেরা বাঙালি তুমি ফুটবল, সেই ক্ষেত্রে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, সেই ফুটবল অনুরাগীদের ক্ষেত্রে, সেই বাঙালিদের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে সেটা একটা খুব কলঙ্কিত অধ্যায় মেসি গেছে। কাণ্ডটাকে আপনারা কিভাবে দেখছেন, কতটা সিরিয়াসলি নিচ্ছেন আপনি অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার? এটাকে কিভাবে আপনি মেসির দিনে সর্ট আউট করতে চাইছেন? যেদিন 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে, তারপরে ওই নৈরাজ্য। কিন্তু শুধু নয়, আইএসএল এর অনেক ম্যাচে এরকম অভিযোগ উঠেছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, বা এছাড়াও অনেক ম্যাচে যে অরূপ বিশ্বাস, তার ভাই এবং তাদের দলের কিছু লোকজন তারা টিকিট কিনে কালোবাজারি পর্যন্ত করেছেন, এই অভিযোগও কিন্তু উঠেছে বারবার। সিন্ডিকেট, স্বজন পোষণ দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রকে নষ্ট করেছে, এবং ক্রীড়া ক্ষেত্রেও কিন্তু এর থেকে কোনো এক্সেপশন ছিল না। স্বজন পোষণ, রাজনীতি, এই যে ময়দানের মধ্যে কেন এত রাজনীতি থাকবে? রাজনীতির রং খেলার ময়দানে খেলা হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, কিন্তু খেলার ময়দানে কেন রাজনীতি আসবে? তো খেলার ময়দানগুলোকে রাজনীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দখলদারি মুক্ত করতে হবে, সেটা আমাদের প্রায়োরিটি সরকারের। ইমরানবাবু, আপনি বললেন যে খেলার ময়দান থেকে রাজনীতিকে দূরে সরাতে হবে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর। কয়েক বছর আগে পর্যন্ত আইএসএল এর ম্যাচ প্রায় আয়োজন করা হতো এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ওরকম একটা প্রাণ কেন্দ্রে দক্ষিণ কলকাতার, এত ভালো পরিবহন ব্যবস্থা, সবকিছুর পরেও স্টেডিয়ামটা দেখলে পরে কষ্ট লাগে। রিভাইভ কি করে করবে? ভগ্নাবশেষ লাগে ওটাকে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমার খুব খারাপ লাগে, মানে আমি যখন ছোটবেলায় আমি ওখান দিয়ে যেতাম, মানে আমার স্কুল ছিল সাউথ পয়েন্ট, তো ওখান দিয়ে আমার অনেক সময় আমাদের ট্রেন কোনো কারণে বালিগঞ্জ স্টেশনে না পৌঁছলে আমাকে লেক গার্ডেন স্টেশনে নামতে হতো। তো লেক গার্ডেন স্টেশন থেকে নেমেই দেখতাম সেখানে তখন ছেলেমেয়েরা, মানে আমাদের এই বয়সীতে যারা ছিল, তারা খেলাধুলা করছে, একটা পজিটিভ ব্যাপার ছিল। এবং আজকের দিনে সেই জায়গাটা যে কিরকম একটা ভগ্নাবশেষ, নিচে কতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে কতগুলো ঘর জবরদখল করে বসে আছে, এগুলো হবে না। আমাদের সেই বিশেষ করে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কিন্তু রিভাইভাল হবে, এবং সেখানে যাতে আগামী দিনে খেলা হয়, কম্পিটিটিভ ম্যাচ হয়, কম্পিটিটিভ প্রফেশনাল ম্যাচ হয় ফুটবলের বা অন্যান্য বিষয়ে, সেটার জন্য আমরা সরকার সুব্যবস্থা করবে। আপনি চার্জ নেওয়ার আগে দায়িত্বে ছিলেন নিশ্চিত প্রামাণিক, এবং তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, এবং আমাদেরও এক্সট্রা বাংলাকে ইন্টারভিউতে বলেছিলেন যে যুবভারতীর সামনে যে ওই অদ্ভুত একটা মূর্তি ছিল সেটা ভেঙে ফেলার পরে এখানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সাপোর্টারদের কিছু একটা মূর্তি স্থাপন করা হবে। সেই ব্যাপারে আপনার কিছু ভাবনা চিন্তা হয়েছে, কথাবার্তা কিছু হয়েছে? আর্লি টু সে। ডেফিনেটলি আমাদের যারা কৃতি ফুটবলাররা আছে, বাংলার যারা গর্ব, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেই ওখানে ডিসিশনটা নেওয়া হবে। কারণ ফুটবলারদের, বিশেষ করে যারা আমাদের বাংলার গর্ব, বাংলার গর্ব মমতা ব্যানার্জি নয় অবভিয়াসলি, বাংলার লজ্জা। তো তিনি তার হঠাৎ করে কিম্বুত কিমাকার সব ছবি লাগিয়ে দেবে, মূর্তি লাগিয়ে দেবে, সেটা তো হয় না। ফুটবলের জায়গায় ফুটবলই হবে, এবং সেখানে যারা আমার বাংলার কৃতি সন্তানরা আছেন তাদেরকে নিয়েই ওখানে আমাদের যারা ফুটবলাররা ছিলেন তাদেরকে, তাদের মূর্তি এবং বিভিন্ন যে তাদের যে অ্যাচিভমেন্টসের এক্সিবিশনেরও ব্যবস্থা থাকবে। না, আমাদের দর্শকদের যদি এক্সক্লুসিভলি বলতে পারেন যে ওই স্টেডিয়ামের সামনে যে মূর্তিটা ছিল ভেঙে ফেলার পরে ওখানে এক্স্যাক্টলি কি তৈরি করতে চলেছেন, কি থাকতে চলেছে, পাবলিক কি দেখবে? আমি এটা যদি বলতে এক্সক্লুসিভলি পারেন। আপনাদের বলবো নিশ্চয়ই, কিন্তু আমাদের সরকারি বিষয় থাকে, সেখানে আমরা কনসালটেশনটা করা উচিত। সরকার শুধু আমি মানে আমার একার না, জনভাগিদারির মাধ্যমে কিন্তু সরকার হয়। তো বিশেষ করে আমাদের বাংলার যারা কৃতি ফুটবলাররা আছেন তাদের সঙ্গেও আমাদের একটু আলোচনা করা দরকার। কয়েকটা বিষয় একটু আপনার কাছ থেকে জেনে নেওয়া উচিত। যেমন এর আগে যে রাজ্য সরকার ছিল 15 বছর চালিয়েছে যারা,
তারা ক্লাবগুলোকে অনুদান দিত, বিশেষ করে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং অনুদান পেত, সে যাই অর্থই পান। তো আপনারা কি সেই প্রসেসটা বজায় রাখছেন, আর্থিক অনুদানের প্রসেসটা? দেখুন, যে অবস্থায় আমাদের আমাদের বলি আমাদের গর্ব ফুটবল, কিন্তু আমাদের ফুটবলের এরকম পরিস্থিতি করে দিয়েছে দুর্নীতি, স্বজন পোষণ, সিন্ডিকেট, নৈরাজ্য। তার ফলে প্রত্যেকটা সিজনের আগে এরকম সিচুয়েশন হয় যে আগামী সিজনে এই টিমটা খেলতে পারবে তো। এবং খুব ঐতিহ্যশালী ক্লাবের সাথেও এটা হয়, ইস্ট বেঙ্গলের সাথে এটা হয়েছে, অনেক সময় মোহামেডান স্পোর্টিং এর সাথে হয়েছে। তো তার একটা বড় কারণ হলো পশ্চিমবঙ্গের শিল্পের অভাব, বিনিয়োগের অভাব, এবং সব থেকে বড় কথা যেটা ছিল স্বচ্ছতার অভাব। এখন যেমন বর্তমানে স্বচ্ছতা যেমন প্রশাসনেও আসছে, তেমনি ক্রীড়া দিকেও কিন্তু স্বচ্ছতা আসবে। আর বিভিন্নভাবে সিএসআর অ্যাক্টিভিটি, বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে আমরা ক্রীড়াতে অনেক বেশি ইনভেস্টমেন্ট পেতে চলেছি। নিশ্চিন্তে থাকুন, আমাদের বাস্তবে দেখবেন যেমন আমরা বলছি যে খেলো ইন্ডিয়ার মতন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে আসছে, এবং তাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টও হবে। তার সাথে সাথে বিভিন্নভাবে বেসরকারি যে সিএসআর অ্যাক্টিভিটি থাকে সেগুলো স্পোর্টসের, ক্রীড়া ক্ষেত্রেও যাতে আসে, তার জন্য কিন্তু সরকার বিশেষ করে উদ্যোগ নেবে। আপনি নিশ্চয়ই অবগত যে আপনাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখজি এবং আমাদের এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে গত কয়েক মাস ধরে তাদের একটাই হেডেক যে আইএসএলটা কিভাবে আয়োজিত হবে। তার কারণ যেটা আপনি বলছিলেন যে ভারতীয় ফুটবলে অর্থের বড্ড অভাব, এবং তার আজটা কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়েও পড়েছে। ইনভেস্টার সমস্যায় দুটো টিম ভুগছে। ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন, বাট এখনো পর্যন্ত জানে না যদি ইমামি না থাকে তাহলে নেক্সট ইনভেস্টার কি হবে। মোহামেডান স্পোর্টিং ফিফা ব্যান খেয়ে বসে রয়েছে, প্লেয়ারদের পেমেন্ট আটকে, নতুন সিজনে কি করে দল করবে জানে না। সাহায্য করবেন, আপনি যাবেন, কথা বলবেন ওদের সঙ্গে? এইটুকু এক্সক্লুসিভলি আপনাদের বলতে চাই ভিউয়ার্সদের, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি এই ক্রিকেটে, বিশেষ করে আমাদের ওই ফুটবলের যে ঐতিহ্যশালী ক্লাবগুলো আছে সেখানে যাতে মানে স্পন্সরশিপের অভাব না হয়, যাতে তারা খেলতে পারে, তার জন্য তিনি নিজে উদ্যোগ নিচ্ছেন। তাই আমি তো অন্য খেলায় আছি, ক্রিকেট ফুটবল নিয়ে আমরা সকলে বড্ড আলোচনা করি। সাইয়ের মতো একটা এত বড় পরিকাঠামো রয়েছে, অথচ গত 20 বছরে আমার যদি খুব ভালো করে মনে পড়ে একমাত্র স্বপ্না বর্মন ছাড়া আর কোনো অ্যাথলিট বাংলা থেকে পার্টিসিপেট করেনি। অচিন্ত শিউলি পর্যন্ত অন্য স্টেট থেকে পার্টিসিপেট করেছিল। এমন কি এই সরকার করবে যাতে প্লেয়াররা বলে না আমি উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা অন্য স্টেটে গিয়ে নাম লেখাবো না, আমি আমার জন্মভূমি থেকে খেলবো? দেখুন, দীর্ঘদিন ধরে কেন্দ্র রাজ্য যে সংঘাতের পরিস্থিতি করে দিয়েছিল তৎকালীন সরকার, যেটা কোনো কেন্দ্রীয় প্রকল্প আসতে দেবে না, স্পোর্টস অথরিটিকে কাজ করতে দেবে না, বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা লাগাতো, ক্লিয়ারেন্স দিত না, সেই দিন চলে গেছে। এখন ডাবল ইঞ্জিন স্পিডে কাজ হবে, এবং আমি কয়েক ঘন্টাই হয়েছে দায়িত্ব, 3-4 ঘন্টাও হয়নি দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এর মধ্যে ইতিমধ্যে সাইয়ের রিজনাল ডিরেক্টরের সঙ্গে কথা হয়েছে, এবং খুব শীঘ্রই আমরা এই নিয়ে একটা প্রপার প্ল্যান আপনার কাছে। আপনার সহকর্মী তিনি অভিযোগ করেছেন 200 কোটি টাকা ফিরিয়ে দিতে হয়েছে সাইকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, কারণ বুঝতেই পারছেন রাজ্য সরকার খেলো ইন্ডিয়ারও টাকা ফেরত চলে গেছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ভীষণ, বিশেষ করে স্টেডিয়ামগুলোর অনেক, এই যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কথা বললেন, সেই স্টেডিয়ামটা আমরা ওটা দিয়ে কাজ করতে পারতাম, করতে পারিনি আমরা। সেখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সব পছন্দের ভাইদের সব ক্লাব করতে নিচের জায়গার জবরদখল ছাড়া আর কিছু করেনি। নাম করে বলছি, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তিনি আইএফএ তে যুক্ত ছিলেন, ছড়ি ঘোরাতেন আইএফএ তে, এবং আইএফএ এর যিনি সচিব অনির্বাণ দত্ত, তিনি কয়েকদিন আগে আমাদের সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন পরিষ্কার ভাবে যে মানে আমাকে তাকে বাধ্য করা হয়েছিল ডায়মন্ড হারবার এফসি টিমটাকে যাতে খেলানো হয়। রাজ্য নির্বাচনে ডায়মন্ড হারবার মদের ভবিষ্যৎ হয়েছে, ডায়মন্ড হারবার এফসির ভবিষ্যৎটা কি? এবং কথা হচ্ছে ভয় আউট ভরসাহীন, তাই আপনি নামটা নিতে পারলেন, নাম করে প্রশ্নগুলো করতে পারছেন। আর না, আমি তার সাথে সাংবাদিকের সাথে কাজ করছি, বললাম তো, ভয়ে এমন পরিস্থিতি ছিল আপনার সাংবাদিকদেরও সাংবাদিকতাও করতে পারেননি। আপনারা কিছু যখনই সাহস করে কিছু বলছিলেন, পুলিশ এসে আপনাদেরকে 5 গাড়ি পুলিশ পাঠিয়ে দিত, বিভিন্নভাবে ফলস কেস দিয়ে আপনাদেরকে অত্যাচার করেছে। তো সেই যেমন ওদিকেও ভয় আউট ভরসাহীন হয়েছে, আপনারা ভরসা রাখুন। ইভেন আইএফ এর যারা কর্তা ব্যক্তিরা তারাও আজকে মুখ খুলছেন, ভয় কেটে গেছে, সেই পরিস্থিতি হয়েছে। এবং স্বচ্ছতার সাথে আগামী দিনে এই পুরো যে স্পোর্টিং অ্যারেনা, সেখানে স্বচ্ছতাই থাকবে, সেদিকে আপনারা নিশ্চিত থাকুন। আর ডায়মন্ড যেখানে অস্বচ্ছ কাজ করেছে, বিভিন্ন অভিযোগ, গুড়ি গুড়ি অভিযোগ আসছে, আমি কয়েক ঘন্টাও হয়নি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, এর মধ্যে আমি ক্রীড়া দপ্তরে আমার কাছে অন্তত 7-8টা শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে অভিযোগপত্র দায়ের হয়ে গেছে, আমার কাছে এসছে, সেগুলো নিশ্চয়ই তদন্ত হবে। একটা
একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমি জানি না আপনি কিভাবে রিয়াক্ট করবেন। ডায়মন্ড হারবার এফসি অনেকের মতে আইপিএল উপরে অঙ্গুলি হলন করে এসছে, ইন্ডিয়ান ফুটবলে পার্টিসিপেট করেছে, কিন্তু তখন তো কল্যাণ চৌধুরী ছিলেন আইপিএল প্রেসিডেন্ট, তিনিও তো একটা স্টেক নিতে পারতেন যে কেন ডায়মন্ড হারবার এফসি এরকম ভাবে আইপিএল সংবিধানকে বদলে দিয়ে চলে আসে। না, ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা যখন হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে খতিয়ে দেখা হবে। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নেই। লাস্ট প্রশ্ন, কন্যাশ্রী কাপ আইপিএল একটা ড্রিম প্রজেক্ট মহিলাদের ফুটবল নিয়ে এবং জেলা স্তরে খেলা, শুধুমাত্র ক্রিকেট ফুটবল না, অন্যান্য, আপনি কিভাবে এগিয়ে আসবেন, মানে অনেকগুলো ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে আলাদা রকম দেখুন, সরকারি তো সহায়তা পাইনি, কিন্তু সরকারি বিভিন্ন যে রাজ্য সরকার যে সাপোর্টটা করা উচিত ছিল স্পোর্টস পার্সনদের দেয়নি। কিন্তু আমরা তখন, আমি যুব মোর্চার দায়িত্বে ছিলাম, তো আমাদের বোনেদের নিয়ে আমরা নরেন্দ্র কাপ করেছিলাম। তো সেরকম নরেন্দ্র কাপে সকল মহিলা ফুটবলাররা খেলেছিল এই গত কয়েক মাস আগেই। তো তেমনই আমরা সেরকম কিছু পশ্চিমবঙ্গের, বিশেষ করে যাতে আমাদের মাতৃশক্তি তারা ফুটবলের সহ বিভিন্ন খেলার মধ্যে যাতে এগিয়ে আসে, তার জন্য কিন্তু বিভিন্ন স্কিম আলাদা করে আমরা চিন্তা ভাবনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইন্দ্রনীল খান, প্রথম দিন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পেয়ে এছাড়া এই বাংলার সঙ্গে অনেকটাই কথা বললেন, বেশ কিছু জবাব তিনি দিয়েছেন যেগুলো আগামী দিনে যদি কার্যকরী হয় তাহলে অবশ্যই বাংলার খেলাধুলার চিত্রটা বদলে যাবে। কতটা বদলাবে এই বিষয়ে আমরা আপডেট নেবই ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। এবং আশা করি এইভাবেই আপনার সঙ্গে নিশ্চয়ই। আমাদের সম্পর্কটা আগামী দিনেও বজায় থাকবে। আপনারা দেখছিলেন এই অনুষ্ঠানটি, যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।